আমাদের কাছে তো বিভিন্ন বয়সের রুগীরা আসেন, বিভিন্ন বয়সের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন। সেই রুগীর কাছে থেকে আমরা অনেক রকম কথা শুনি, নানান রকমের কথাবার্তা তিনি বলেন, রোগের কথা বলেন, তার মানসিক সমস্যার কথা বলেন, পারিপার্শ্বিক সমস্যার কথা বলেন, পরিবারের সমস্যার কথা বলেন, নানান কিছু সমস্যার কথা তিনি বলেন। তো এত কিছু কথাবার্তার মধ্য থেকে আমাদের একটি মেডিসিনকে নির্বাচন করতে হবে। তো মেডিসিন নির্বাচন করার পূর্বে যে কাজটি একজন চিকিৎসককে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে করা উচিত, সেটা হচ্ছে লক্ষণ নির্বাচন করা। এত কিছু গল্প গুজবের মধ্যে দিয়ে কোন লক্ষণগুলোকে আপনি নির্বাচন করবেন, বাছাইকৃত করবেন, সেই বাছাইকৃত লক্ষণের ভিত্তিতে একটি সদৃশ হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে হবে। তাহলে কেস চেকিং করার পরে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, প্রথমেই যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে লক্ষণ বাছাই করা। লক্ষণ বাছাইয়ের পরে একটি সদৃশ ঔষধ নির্বাচন করা, এটাই হলো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের মূল উদ্দেশ্য। তো এতগুলো কথাবার্তার মধ্যে দিয়ে আমরা গুটিগত লক্ষণ বাছাইকৃত করে তার ভিত্তিতে একটি মেডিসিনকে নির্বাচন করব, কাজটি খুব সহজ নয়, অত্যন্ত জটিল এবং কঠিন। কিন্তু অনুশীলনের মধ্যে দিয়ে এক নাগারে অবিরাম এই কাজটি করে গেলে আপনার অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। তখন কথা বলতে বলতেই আপনি মেডিসিন লক্ষণ নির্বাচন এবং ওষুধ নির্বাচন করতে সক্ষম হবেন, খুব দ্রুত এই কাজটি করতে সক্ষম হবেন। আমরা একটি রোগীর মধ্যে থেকে কোন ধরনের লক্ষণগুলোকে বাছাই করব, সেটি প্রথমে সিদ্ধান্ত করতে হবে। সেটা হচ্ছে রোগী অসুস্থ হবার পরে, মানসিকভাবে অথবা দৈহিকভাবে অসুস্থ হবার পরে তার দৈহিকভাবে এবং মানসিকভাবে স্বাভাবিক কার্যগতভাবে বিশৃঙ্খলা দেখা যায়। দৈহিক স্বাভাবিক কার্যক্রম থাকে, মানসিকভাবেও স্বাভাবিক কার্যক্রম থাকে। তো অসুস্থ হবার পরে সেই স্বাভাবিক কার্যক্রমের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে অসুস্থ হওয়ার পরে বিশৃঙ্খলা হয়ে যে লক্ষণগুলো আমাদের সামনে উপস্থিত হয়, সেইগুলো একজন ব্যক্তির সুস্থ অবস্থায় থাকে না। ওই ব্যক্তি যখন সুস্থ ছিলেন তখন তার এই রকম মানসিকতা ছিল না, তার দৈহিকভাবে এই লক্ষণগুলো ছিল না। অসুস্থ হবার পরে তার মানসিকতার এই পরিবর্তন ঘটেছে, দৈহিকভাবে এই পরিবর্তন ঘটেছে। তো একজন সুস্থ মানুষ যখন স্বাভাবিক মানসিকতা নিয়ে কার্যকলাপ করে থাকেন, সেটা তার কাছে স্বাভাবিক, সুস্থ বা স্বাভাবিক, এবং দৈহিকভাবেও তিনি তখনও পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক থাকেন। কিন্তু যখনই অসুস্থ হচ্ছেন তখনই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক, আনকমন। এই আনকমন বা পরিবর্তিত, অল্টার্ড, আনকমন, অ্যাবনর্মাল, অল্টার্ড, এই সমস্ত লক্ষণগুলোর প্রতি দৃষ্টিপাত করতে হবে।
এগুলো তার সুস্থ অবস্থায় ছিল না। অসুস্থ অবস্থাতে তার সুস্থ অবস্থা থেকে এই ডিরেলসমেন্ট হয়েছে, অর্থাৎ পরিবর্তিত যে লক্ষণ সেটাই হচ্ছে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক লক্ষণ। একটা সুস্থ মানুষের সঙ্গে এই অস্বাভাবিক অবস্থাগুলো বর্তমান থাকে না। এই জন্য এই অস্বাভাবিক অবস্থার মধ্যে থেকে আপনাকে লক্ষণগুলো বাছাই করতে চেষ্টা করতে হবে। তাহলে অস্বাভাবিক অবস্থার মধ্যে থেকে বা অ্যাবনর্মাল অবস্থার মধ্যে থেকে কোন লক্ষণগুলোকে বাছাই করব, এবার আসতে হবে এখানে কোন লক্ষণগুলোকে আমরা গুরুত্বপূর্ণ সঙ্গে বাছাইকৃত করব। দৈহিক লক্ষণগুলোর মধ্যে থেকে সেই সব লক্ষণগুলোকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে দৈহিক লক্ষণগুলোর মধ্যে যে লক্ষণের মধ্যে মডালিটি রয়েছে, যে লক্ষণগুলোর মধ্যে মডালিটি রয়েছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি রয়েছে। কোনো একটি অবস্থাতে কমে যায়, কোনো একটি অবস্থাতে বেড়ে যায়, এটার অনেক গুরুত্ব আছে। যেমন অসুস্থ হবার পরে যখন তিনি সুস্থ ছিলেন তিনি প্রচুর পরিশ্রম করতেন, প্রচুর কাজ করতেন, প্রচুর কর্মঠ মানুষ। কিন্তু অসুস্থ হবার পরে এখন তার মাথায় যন্ত্রণা হয়েছে বা গিটে গিটে ব্যথা হয়েছে বা কোমরে ব্যথা হয়েছে, এই ব্যথার জন্য তিনি এখন নড়াচড়া করতে পারছেন না, চুপচাপ শুয়ে থাকছেন। নড়াচড়া করলেই তার ব্যথা বেড়ে যাচ্ছে, চুপচাপ শুয়ে থাকলেই কষ্ট কম থাকছে। এই যে মডালিটি হ্রাস বৃদ্ধি, চুপচাপ শুয়ে থাকলে তার কষ্টের হ্রাস হচ্ছে এবং নড়াচড়া করলে তার কষ্টের বৃদ্ধি হচ্ছে। এটা হচ্ছে একজন সুস্থ মানুষের বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতি। তাই বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতি বা অ্যাবনর্মাল অবস্থার পরিস্থিতিকে আমাদের বিবেচনা করে লক্ষণগুলোকে বাছাইকৃত করতে হবে। সুস্থ অবস্থায় তার ভিতরে এইগুলো ছিল না যে নড়াচড়া করলে বা চলে ফিরে বেড়ালে তার কষ্টগুলো বেড়ে যাবে এবং চুপচাপ থাকলে তার কষ্টগুলো কম থাকছে, এখন তার কাজকর্ম করতে ইচ্ছা করছে না, এইগুলো সুস্থ অবস্থায় ছিল না। সুস্থ অবস্থায় যা থাকে সেগুলো হচ্ছে নর্মাল বা স্বাভাবিক, আর অসুস্থ অবস্থায় দৈহিক ও মানসিক ভাবে যে প্রতিক্রিয়াগুলো দেখায় সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মাল অ্যাবনর্মাল লক্ষণগুলোর মধ্যে থেকে, অ্যাবনর্মাল অবস্থার মধ্যে থেকে আপনাকে মডালিটির ভিত্তিতে প্রথমে এই ফিজিক্যাল দৈহিকভাবে দৈহিকভাবে লক্ষণ, যে লক্ষণগুলো উপস্থিত থাকে তার মধ্যে যেগুলো মডালিটি রয়েছে সেগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ। আর যার মডালিটি নেই সেগুলো হচ্ছে কমন সিমটম। কমন সিমটম যেমন ব্যথা বেদনা, মাথায় যন্ত্রণা। শুধু মাথায় যন্ত্রণা বললে প্রচুর প্রচুর ওষুধ রয়েছে, শুধু মাথায় যন্ত্রণা বললে প্রচুর ওষুধ রয়েছে, এটা হচ্ছে কমন সিমটম। এইখান থেকে কোনো মেডিসিন সিলেকশন করা যাবে না। যখনই মডালিটি আসবে যে মাথায় যন্ত্রণা কখন বেশি হয়, না ক্ষুধা পেলেই মাথার যন্ত্রণা বেড়ে যায়, ক্ষুধা পেলেই মাথার যন্ত্রণা বেড়ে যায় এবং খাবার পর মাথার যন্ত্রণা কমে। এই যে মডালিটি হ্রাস বৃদ্ধি, এটা হচ্ছে একটা নির্দেশক লক্ষণ। ফিজিক্যাল ভাবে এগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ। আপনার কোমরে ব্যথা হয়েছে কি শরীরে কোনো একটি সন্ধিতে ব্যথা হয়েছে, যে ব্যথাতে ঠান্ডাতে বৃদ্ধি পাচ্ছে, ঠান্ডা দিলে ভীষণ কষ্ট হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং গরম সেঁক দিলে আরাম হচ্ছে, এই যে মডালিটি, এটি হচ্ছে একটি লক্ষণ, নির্দেশক লক্ষণ, এর গুরুত্ব রয়েছে।
এইগুলো নির্বাচন করার পাশাপাশি আপনাকে মানসিকতা দেখতে হবে। এটা গেল দৈহিকভাবে ডিরেঞ্জমেন্ট, অ্যাবনর্মাল সিমটম। দৈহিকভাবে অ্যাবনর্মাল সিমটমকে বিবেচনা করে আপনি নির্দেশক কিছু লক্ষণ সংগ্রহ করলেন। তো এখন মানসিক লক্ষণগুলোর মধ্যে থেকে আপনাকে যা বার করতে হবে তা হচ্ছে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় পরিবর্তিত যে লক্ষণ, পরিবর্তিত যে অবস্থা, সেই অবস্থাকে আপনাকে বিবেচনা করতে হবে। যেমন সুস্থ অবস্থায় সে প্রচুর কাজকর্ম করত, কিন্তু এখন অসুস্থতার কারণে তার আর কাজকর্ম করতে ইচ্ছা করছে না, মাথায় যন্ত্রণার জন্য কাজকর্ম করতে ইচ্ছা করছে না, এখন চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে। এটা হচ্ছে পরিবর্তিত লক্ষণ। মানসিকতার দিক থেকে এটার অনেক বেশি গুরুত্ব রয়েছে। ধাতুগতভাবে মেডিসিন নির্বাচন কালে চরিত্র, নেচার, একজন ব্যক্তির নেচারের উপরেও অনেক সময় মেডিসিন নির্বাচন হয়। অনেক সময় নেচার, আজীবন তার যে স্বভাব, সেই স্বভাবের উপর ভিত্তি করেও ধাতুগতভাবে মেডিসিন নির্বাচন হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যে হচ্ছে আজীবনেই খুব খুঁতখুঁতে স্বভাব, আজীবনেই ভীষণ খুঁতখুঁতে স্বভাব, অত্যন্ত পরিপাটি স্বভাব, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে এবং স্বভাবগতভাবে সে আজীবনই হচ্ছে প্রচন্ড কৃপণ। সে টাকা সঞ্চয় করতে পছন্দ করে, খরচ করতে পছন্দ করে না এবং সে অত্যন্ত ভীতু, প্রচন্ড ভীতু। ছোটবেলাতে সে কীট পতঙ্গ এগুলো দেখে ভয় পেত, এখনো ব্যাঙ, আরশোলা, টিকটিকি, গিরগিটি এসব দেখেও ভয় পায়। সেই সাথে সাথে সে সবসময় অত্যন্ত শত সাবধানে থাকে, আজীবনেই হাত পা একটু বেশি বেশি ধোয় এবং সবসময় অত্যন্ত সাবধানতার সঙ্গে জীবনযাপন করে, যাতে জীবাণু আক্রান্ত জীবাণুতে আক্রমণ করতে না পারে এবং অসুস্থ হয়ে না পড়ে। কেননা টাকা খরচা হবে, এই টাকা সে খরচা করতে পছন্দ করে না। আচ্ছা বলুন তো, এই ব্যক্তি অসুস্থ হবার পরে এই লক্ষণগুলো ডেভেলপ করে, না সুস্থ অবস্থাতেই তার ভিতরে এই সিমটম গুলো থাকে আজীবন? বলুন। আপনাদের কি মনে হয়? আপনারা যদি আমার কথা শুনতে পান তাহলে কমেন্টের মাধ্যমে জানান। আমি যে লক্ষণগুলো বললাম, চরিত্রের কথাগুলো বললাম, সেই লক্ষণগুলো, সেই চরিত্রগুলো অসুস্থ হবার পরে ডেভেলপ হয়, নাকি আজীবনই তার স্বভাবটা এমন? লাইভটিকে শেয়ার করে দেন, আপনারা কেউ শেয়ার করছেন না, একটু শেয়ার করে দেন লাইভটিকে। কি কিছু বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বুঝতে পারছি না। যদি কমেন্টের মাধ্যমে আপনারা জানান। রোমানা সুলতানা, থ্যাংক ইউ। বাকিরা লাইভ চালিয়ে দিয়ে গল্প ব্যস্ত আছেন, তারা কি শিখবেন জানি না। লাইভটি একটু শেয়ার করে দেন ডাক্তার রোমানা সুলতানা, ডাক্তার এমডি সাদাত ভাই, সাইম, আপনি লাইভটিকে একটু শেয়ার করে দেন। তো এই যে স্বভাবের কথা বললাম, এই স্বভাবের কোন মেডিসিনের এই স্বভাবটা রয়েছে বলেন? কোন মেডিসিনের এই স্বভাবটা রয়েছে? থ্যাংক ইউ।
এই স্বভাব কোন ঔষধে রয়েছে? হোমিওপ্যাথি কোন ঔষধের মধ্যে এই স্বভাবটি রয়েছে আপনারা বলুন তো? কোন ঔষধের মধ্যে এই স্বভাব রয়েছে এগুলো যদি জানা না থাকে তাহলে আপনারা রুগীর ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করতে পারবেন না, চিকিৎসা দিতে পারবেন না। আর কেউ বলুন। ডাক্তার আব্দুল আজিজ বলছেন লাইকোপোডিয়াম। ডাক্তার এমডি নুরুজ্জামান বললেন আর্সেনিকাম অ্যালবাম। আর কেউ? একটু ঝটপট করুন, আপনারা তাড়াতাড়ি না করলে আমি তাড়াতাড়ি অনেক আলোচনা করব কেমন করে, অনেক আলোচনা রয়েছে। এই জায়গাগুলোতে আপনারা যদি মানে ক্লিয়ার ধারণা না থাকে আপনাদের, তাহলে হোমিওপ্যাথি মেডিসিন দেওয়াটা অসম্ভব ব্যাপার, হোমিওপ্যাথি চিকিৎসা করা অন্তত পক্ষে অসম্ভব ব্যাপার। ভুল ঔষধ প্রয়োগ করার পরে রুগীর জীবনহানি হবার সম্ভাবনা খুব বেশি বেশি থাকতো, হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করার পরে, হোমিওপ্যাথি ভুল ঔষধ প্রয়োগ করার পরে রুগীর জীবনহানির ঘটনা যদি ফ্রিকুয়েন্টলি থাকতো, তাহলে আমার মনে হয় এই জগতে সব থেকে কম ডাক্তার থাকতো হোমিওপ্যাথিতে, সব থেকে কম ডাক্তার থাকতো হোমিওপ্যাথিতে। যেহেতু এখানে ভুল ওষুধ প্রয়োগ করার পরও প্রকাশ্য সেই রকমের ঝুঁকে নেই, এই জন্য সব থেকে বেশি ডাক্তার রয়েছে হোমিওপ্যাথিতে, এবং ভুল ভাল ওষুধ প্রয়োগ করে একাকার অবস্থা। একজন খুঁতখুঁতে মানুষ, আবার শোনেন, আজীবনের একজন খুঁতখুঁতে মানুষ, আজীবনের সেই মানুষটি হচ্ছে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দকারী, টিপটপ ফিটফাট থাকতে পছন্দ করে সবসময়, এবং অত্যন্ত কৃপণ এবং আজীবনই প্রচন্ড ভীতু। ছোটবেলাতে সে কীট পতঙ্গ, আরশোলা, টিকটিকি, গিরগিটি এসব দেখে প্রচন্ড ভাবে ভয় পেত, এবং এমনকি টয়লেটের মধ্যে সে একা ঢুকতে চাইতো না। এটা হচ্ছে তার আজীবনের স্বভাব। এই স্বভাবটা হচ্ছে আপনার আর্সেনিকাম অ্যালবামে। কংগ্রাচুলেশন ডাক্তার এমডি নুরুজ্জামান, এই স্বভাবটি হলো আর্সেনিকাম অ্যালবামের। তাহলে বুঝতেই পেরেছেন যে স্বভাবের উপর ভিত্তি করেও অনেক সময় আমাদের অনেক ওষুধ নির্বাচন হয়। সেই সাথে সাথে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো, এই ব্যক্তি যখন অসুস্থ হবে, অসুস্থতার খারাপ পর্যায়ে, যখন অসুস্থ হয়, অসুস্থতার খারাপ পর্যায়ে, যখন অসুস্থতার কারণে সে অনেক বেশি কষ্ট পায়, তখন এই ব্যক্তি অসুস্থতার সাথে প্রচন্ড খিটখিটি হয়ে যায়। এটা হচ্ছে তার প্রতিক্রিয়া, প্রচন্ড খিটখিটে হয়ে যায়, প্রচন্ড অস্থির হয়ে পড়ে, এবং খুব খারাপ পরিস্থিতিতে সে মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়ে। কিন্তু অনেক খারাপ পরিস্থিতির আগে তার ভিতরে কোনো মৃত্যু ভয় থাকে না। যা প্রাথমিক পর্যায়ে, অসুস্থতার খারাপ পর্যায়ের প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো সব থেকে বেশি পরিস্ফুট হয় তা হচ্ছে খিটখিটেপনা, ইরিটেবিলিটি, অত্যন্ত ইরিটেবিলিটি, পেন্ডিউটিং, এইটা থাকে। সেই সঙ্গে কি থাকে? অত্যন্ত অস্থির, প্রচন্ড অস্থির। এই অস্থিরতার সঙ্গে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। এরা হচ্ছে আপনার সেই মৌমাছির মতো। মৌমাছি আপনার মুখের সামনে অবিরাম ঘুরবে, অবিরাম ঘুরবে, অবিরাম উঠতে থাকবে। মৌমাছি নিজে স্থির থাকবে না, আপনাকেও স্থির থাকতে দেবে না। অর্থাৎ আর্সেনিকাম অ্যালবাম অসুস্থতার খারাপ পর্যায়ে সে নিজে যেমন অস্থির থাকে, তেমনি তাকে যারা সেবা শুশ্রূষা করে তাকেও অস্থির করে তুলবে, তাকেও স্থির থাকতে দেবে না। সঙ্গে মেজাজ থাকবে প্রচন্ড খিটখিটে, রাগী, ক্রোধী, এবং যে সেবা পরিষেবা দেবে তার সঙ্গে সে খারাপ ব্যবহার করবে, এবং সবকিছু সে তাড়াতাড়ি পেতে চাইবে, তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি পেতে চাওয়া, এটা হলো তার আজীবনের স্বভাব, এটা হলো আজীবনের স্বভাব। কিন্তু অসুস্থতার সাথে আরো বেশি তাড়াতাড়ি পাবার প্রবণতাটা বেড়ে যায়। এটা হলো তার
সুস্থ অবস্থায় তাড়াতাড়ি পাওয়ার থেকে অসুস্থ অবস্থায় তাড়াতাড়ি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা আরো অনেক বেশি। অর্থাৎ এটা পরিবর্তিত লক্ষণ, অল্টার্ড সিমটম। এটা হলো অ্যাবনর্মাল সিমটম। এটা হলো সিমটম। এই রকম জিনিস কোন রোগীর মধ্যে থাকলে সেটাকে লক্ষণ হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে যে এটা তার সুস্থ অবস্থায় এরকম ছিল না। এই জন্য আপনি তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, আচ্ছা যখন আপনি সুস্থ থাকেন তখন আপনার মেজাজ কি এতটা খিটখিটে থাকে? দেখবেন রোগী বলবেন, না, সুস্থ অবস্থায় আমার মেজাজ এতটা খিটখিটে থাকে না, তখন আমি অনেক অনেক শান্ত থাকি, অনেক ভালো থাকি। কিন্তু অসুস্থ হলে আমার মেজাজ ভীষণ খিটখিটে হয়ে যায়, ভীষণ বিগড়ে যায় এবং প্রচন্ড অস্থির থাকে। এটা হলো অল্টার্ড সিমটম। এই অ্যাবনর্মাল সিমটম গুলোর মধ্যে থেকে আমাদের একসারি লক্ষণ সংগ্রহ করে একটি সদৃশ মেডিসিন নির্বাচন করতে হয়। একদিক গেল। আর একটা দিক হচ্ছে রোগীর মধ্যে অনেক সময় আমরা পিকুলিয়ার সিমটম পাই। পিকুলিয়ার সিমটম, অস্বাভাবিক লক্ষণ পাই, পিকুলিয়ার, অদ্ভুত লক্ষণ, একেবারেই অদ্ভুত লক্ষণ। সেই অদ্ভুত লক্ষণগুলো মানসিক স্তরেও থাকে, দৈহিক স্তরেও থাকে। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই যে আমরা অদ্ভুত লক্ষণগুলো খুঁজে পাবো তা পাবো না, তা কখনোই আমরা পেতে পারি না। কিন্তু অনেক সময় আমরা অদ্ভুত লক্ষণগুলো পাই। অদ্ভুত লক্ষণগুলো শুধুমাত্র ওই ঔষধের মধ্যেই বর্তমান থাকে, আর অন্য কোনো ওষুধের মধ্যে থাকে না। এই জন্য ওই লক্ষণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সমাজে প্রচুর রোগী রয়েছে, প্রচুর। অসুস্থ অবস্থায় যখন সে হ্যাঁ, অসুস্থ অবস্থাতে আগে বলি, যেমন অসুস্থ হলে সেই রোগী কোনো দুশ্চিন্তা, টেনশন কিছু করে না। অসুস্থ অবস্থাতেও টেনশন, দুশ্চিন্তা কোনো কিছুই করে না। তাহলে সে চিকিৎসা নিতে এসছে কেন? অসুস্থতার পর্যায়টি তাকে যন্ত্রণা দিচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে, সেই ব্যথা বেদনার জন্য যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা তার শান্তিকে ভঙ্গ করেছে, তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অর্থাৎ ব্যক্তি পুরোপুরিভাবে শান্তিতে থাকতে চায়, অশান্তি বাতাবরণে থাকতে পছন্দ করে না। তো যতক্ষণ পর্যন্ত সে ওই ওই সমস্যা, যতক্ষণ পর্যন্ত ওই রোগীকে স্বাভাবিক জীবনযাপনে বাধা প্রদান করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত সে কোনো ভ্রুক্ষেপ করেনি, ওই অসুস্থতার দিকে ভ্রুক্ষেপ করেনি। কিন্তু যখন সে দৈনন্দিনভাবে স্বাভাবিক কার্যকলাপ করতে ব্যাহত হচ্ছে এবং যন্ত্রণা অনুভব করছে, কষ্ট অনুভব করছে, পেরেশানি অনুভব করছে, শুধু এই পেরেশানি অনুভবের জন্যই সে চিকিৎসা নিতে এসছে। খারাপ পরিস্থিতির সঙ্গে মানুষ দুশ্চিন্তা করবে না, ভয় পাবে না, এটা তো হতেই পারে না। খারাপ পরিস্থিতির সঙ্গে ভয় পাবে, দুশ্চিন্তা হবে, সতর্ক হবে, সাবধান হবে এবং সেই খারাপ পরিস্থিতিকে এড়িয়ে চলবে। এটা হচ্ছে সাধারণ ব্যাপার। কিন্তু সে এগুলোর ভ্রুক্ষেপ করে না। ওই পরিস্থিতি যখন তার শান্তির পথে বিঘ্নিত করছে, তখন শুধুমাত্র চিকিৎসা নিতে আসছে।
খুবই অদ্ভুত ব্যাপার এটা, একদম অদ্ভুত মানসিকতা। কোন ওষুধে এগুলো রয়েছে? কোন ওষুধেও রয়েছে? আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে এটা নিয়ে আপনার কি চিন্তা হচ্ছে, আমার কোনো এমনি চিন্তা হচ্ছে না, অথবা সে বলতে পারে যে না এটা নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে, অনেক টেনশন হচ্ছে। কি চিন্তা হচ্ছে? অনেক চিন্তা হচ্ছে যে রোগটা সারছে না, এটা যাচ্ছে না, এটা চলে গেলে ভালো, এটাই চিন্তা। আর কোনো চিন্তা? না, আর কোনো চিন্তা নেই। তো আপনি বলছেন অনেক দুশ্চিন্তা হচ্ছে, হ্যাঁ অনেক দুশ্চিন্তা হচ্ছে। কি দুশ্চিন্তা হচ্ছে? অনেক দুশ্চিন্তা হচ্ছে যে এই ব্যথাটা কেন হলো, এটা তাড়াতাড়ি ভালো হওয়া দরকার। এটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা হচ্ছে, না গভীরভাবে চিন্তা হচ্ছে না। কে বলেন তো? একটা অদ্ভুত মানুষ, আপনার দেখে অবাক লাগবে, একেবারে অবাক লাগবে, যেটা একটা অদ্ভুত ব্যাপার। ডাক্তার রোজিনা মাসুমা। একদম। এখানে অদ্ভুত ব্যাপার রয়েছে এবং অ্যাবনর্মালিটি একটা ব্যাপার রয়েছে। নর্মাল জায়গা থেকে যখনই অ্যাবনর্মাল জায়গাতে চলে আসছে রুগী, এই অ্যাবনর্মালের উপরে আপনাকে মেডিসিনটা খোঁজার চেষ্টা করতে হবে, যে অ্যাবনর্মাল স্টেটে রুগীর মধ্যে থেকে কি প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে, সেই প্রতিক্রিয়ার মধ্যে থেকে আপনাকে লক্ষণ সংগ্রহ করতে চেষ্টা করতে হবে। সুস্থ অবস্থায় যা ছিল না, সুস্থ অবস্থায় যা ছিল না, অসুস্থ অবস্থায় তাই হয়েছে। এখানে আপনি লক্ষণ সংগ্রহ করতে গিয়ে যদি শুধু পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং সিমটম গুলোকে খুঁজতে চেষ্টা করেন, তাহলে চিকিৎসা কার্য আপনি পরিচালনা করতে পারবেন না। যা করতে হবে তা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন থেকে আপনাকে মেডিসিন গুলো নির্বাচন করতে চেষ্টা করতে হবে। যেমন ধরুন, একজন ৭৫ বছর বয়সের বৃদ্ধ, একজন ৭৫ বছর বয়সের বৃদ্ধ, সে চেয়ারে বসেই বলছে, ডাক্তারবাবু আমার দুঃখের আর সীমা নেই। কেন হঠাৎ এ কথা? না, এ দুঃখ আমার মরণ পর্যন্ত থাকবে। আমি যখন মারা যাব, আমার সাথে সাথে দুঃখও সেদিন মারা যাবে। দুঃখ আমার জীবন থেকে আর ঘুচবে না। কি ব্যাপার, হঠাৎ এই কথা? একটু হাসলেন। আমি তো মরেই গিয়েছিলাম ডাক্তারবাবু, আমি মরেই গেছিলাম। তাও প্রায় ১৫-২০ মিনিট পরে আমার জ্ঞান ফিরেছে। কেন, কি হয়েছিল? ওই যে প্রচুর খরা গেল না, রোদ, ওই রোদের মধ্যে আমি পাট মেলছিলাম। আমি রুরাল রুরাল এরিয়াতে থাকি তো, সাব শহর, সেইখানে সব গ্রামের মানুষরা বেশি বেশি আসে। পাট মিলছিলাম, প্রচন্ড খরা। তো একটা লাঠি নিয়ে চলতে চলতে হঠাৎ করে এক সময় দেখলাম যে লাঠিটা আমার হাত থেকে পড়ে গেল। আমার শুধু এইটুকু মনে আছে, আর আমি কিছু জানি না। তারপরে যখন জ্ঞান ফিরলো তখন দেখি সবাই হইচই করছে, চিল্লাচ্ছে, চিৎকার করছে, চারিপাশে অনেক লোকজন, আর বুকে পিঠে সব খাবাচ্ছে। কেউ কেউ বলছে আরে জোরে খাবা, জোরে খাবা। আমি হঠাৎ করে বলে আসলাম, কাকে থাবাবি রে, কাকে থাবাবি? তারপরে অনেক পরে বুঝলাম যে আমি অসুস্থ হয়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না, আমি কিছু জানিও না। এই ১৫-২০ মিনিটের মধ্যে কি ঘটনা ঘটেছে আমি কিছু জানি না। ভীষণ টেনশন ডাক্তারবাবু, ভীষণ টেনশন। ওই যে জামাইটা মারা গেল না, বড় জামাইটা মারা গেল, এই জামাইটা মারা যাবার পর থেকে আমার টেনশন আর শেষ হচ্ছে না। এই ১ সপ্তাহ আগে আপনার কাছে আমি আসবো বলে ঠিক করেছি, কিছু পয়সা গুছিয়ে আপনার কাছে আসবো, বার হয়েছি। এমন সময় মেয়ে ফোন করলো, বাবা
কিছু পয়সা দরকার, ঘরে চাল নেই, তরি তরকারির কিছু নেই, তেল নেই। আমি কি করলাম, ফিরে গেলাম। 500 টাকা কাজে ছিল, বউটাকে দিলাম, দিয়ে আর 500 টাকা ধার করে আনলাম। আরো 200 টাকা আমি ম্যানেজ করলাম, 1200 টাকা তাকে দিলাম। বললাম যে এই 1000 টাকা মেয়েকে দিবা, আর এই 200 টাকা তোমার রাস্তা খরচ। ডাক্তার বাবু, তারপরে আবার এই কদিন এই টাকা গোছাবো, তবে আসবো। এই টাকা গুছিয়ে আবার আপনার কাছে এলাম। আমি মেয়েকে ধান দিয়েছিলাম, এই শেষ করে ফেলেছে। আবার বলছি যে ঠিক আছে, তাহলে বর্ষাটা কাটো, বর্ষা কাটলে আয়, গোড়ায় ধান আছে, সেদ্ধ করে নিয়ে যা। আরো অন্য মেয়েরা রয়েছে, এদের চিন্তা করতে করতে আমার জীবন শেষ। আমি সব মেয়েকেই খুব ভালো করে দেখি, সব মেয়ের দিকে আমি খেয়াল রাখি, নিজের দিকে আমি খেয়াল রাখলাম না। শরীর ভীষণ দুর্বল, আর পারছে না শরীর, বুড়ো হয়ে গেছি। পায়ের প্রচুর ব্যথা, কোমরে ব্যথা, পায়ের তলায় গোড়ালিতে ভীষণ ব্যথা, দুই হাঁটুতে ব্যথা, কোমরে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। ঠিক মতো চলতেও পারি না, কাজও করতে পারি না, শরীর ভীষণ দুর্বল। সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার ঘাম কেমন হচ্ছে? ঘাম তো প্রচুর, আগে এত ঘাম হতো না, এখন শরীর দুর্বলের জন্য এখন প্রচুর ঘাম। পিপাসা কেমন? পিপাসা মোটামুটি আছে, কিন্তু জল তো খেতে পারি না, খেলেই তো ঠান্ডা লেগে যায়। আপনার সর্দি ঠান্ডা লাগে? সর্দি ঠান্ডা লাগা মানে আজীবন সর্দি ঠান্ডা লাগে, খুব সহজে সর্দি ঠান্ডা লেগে যায়। গরমে মনে হয় একটু ঠান্ডা জল পেলে খুব ভালো হয়, খাবো, কিন্তু ভয়ে খেতে পারি না, পেলেই তো ঠান্ডা লেগে যাবে। ওই যে নাক থেকে প্রচুর সর্দি ঝরে আর কাশি হয়। কাশি কখন বেশি হয়? কাশি তো সব সময়ে হয়। আচ্ছা ঠিক আছে, কাশি তো সব সময় হয়, কিন্তু তার মধ্য থেকেও সব থেকে বেশি হয় কোন সময়ে? বেশি হয় ওই যে ফজরের নামাজ পড়তে উঠি না, ভোরবেলা, ওই তখনই কাশিটা সব থেকে বেশি হয়। তারপরে দিনের বেলাতে রোদে তাপ উঠলে, আবহাওয়া গরম হয়ে উঠলে আস্তে আস্তে একটু কম হয়, কিন্তু সব সময়তেই থাকে। কোমরেও খুব ব্যথা, শরীর ভীষণ দুর্বল। আচ্ছা, আপনি এত যে টেনশন করেন, এই এত টেনশন, এত ঘাম, এগুলো কি আপনার আগে ছিল? এত টেনশন ছিল না, এত টেনশন ছিল না? তখন কেমন ছিলেন? তখন ভালো ছিলাম, তখন তো সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে জামাইটার স্ট্রোক হয়ে যে মারা গেছে, এরপরে থেকে আমার মাথায় বাজ পড়েছে। আমার আর শান্তি কাকে বলে ডাক্তার বাবু আমি আর জানি না। আমার খুব সহজেই সর্দি ঠান্ডা লেগে যায়। এক ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়লে ঠান্ডা লেগে যায়, কোনো জায়গাতে গিয়ে স্নান করলে, জল খেলে আমার ঠান্ডা লেগে যায়, খুব সহজেই ঠান্ডা লেগে যায়। সুস্থ অবস্থায় সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, এটা সুস্থ অবস্থাতেই ছিল। এটা হলো একটা ধাতগত অবস্থা। কিন্তু তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এইগুলো তার আগে ছিল না যখন সে সুস্থ ছিল। কিন্তু এখন অসুস্থ হওয়ার পরে এই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরে ব্যথা এগুলো বেড়ে গেছে। আর এই ব্যথা বেড়ে যাওয়ার জন্য তিনার টেনশন, দুশ্চিন্তা আরো বেশি বেড়ে গেছে। কেন? এগুলো হচ্ছে অ্যাবনর্মাল সিমটম। একটা অ্যাবনর্মাল বলতে এখানে নর্মাল মানুষ আর অ্যাবনর্মাল মানুষ। অ্যাবনর্মাল মানুষ বলতে পাগল টাগল এইগুলো নয়। নর্মাল মানুষের যে সুস্থ চিন্তা ভাবনা, শান্তি, আনন্দ, ফুর্তি, খুশি, হ্যাঁ, সুস্থ ভাবনা চিন্তা, সুস্থ মেজাজ ইত্যাদি এইগুলো থাকে। কিন্তু যখনই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, নর্মাল স্টেট থেকে ডিরেলমেন্ট হয়ে যখন অ্যাবনর্মাল স্টেটে চলে আসছে, তখন তার মধ্যে ভিন্ন রকমের প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে। এখন তার মেজাজ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, মেজাজ ভীষণ খারাপ, ভীষণ রেগে যাচ্ছে। কেউ একটা ভালো কথা বললেও রেগে যাচ্ছে। রেগে গেলে না,
এরকম মনে হচ্ছে ও কাছাকাছি যদি থাকে তো এক থাপ্পড় মেরেই দিই, গায়ে হাত উঠে যাবে, রেগে গেলে গায়ে হাত উঠে যাবে। কাছাকাছি কোনো জিনিস থাকলে আমি ছুঁড়ে ফেলে দেবো, ভেঙেও দিতে পারি। আচ্ছা, যখন আপনার সুস্থ ছিলেন তখন তো এগুলো ছিল না, জামাই মরে যাওয়ার পর থেকে আমার এগুলো হয়েছে। মাথায় প্রচুর টেনশন, প্রচুর চাপ। এই যে প্রচুর টেনশন, প্রচুর চাপ, এইটা তো সুস্থ অবস্থায় তার ছিল না, অসুস্থ অবস্থায় এসেছে। এই অসুস্থ অবস্থার এই জায়গাগুলো থেকে আপনাকে ভেবে একটা মেডিসিনকে সিলেকশন করতে হবে। বলুন তো কোন মেডিসিনের গল্প এগুলো? এই যে এতগুলো গল্প তিনি বললেন, এই এতগুলো গল্পের মধ্যে থেকে আপনাকে অ্যাবনর্মাল স্টেটের মধ্যে থেকে, অর্থাৎ অল্টার যে স্টেট, সেই অল্টার্ড স্টেটের মধ্যে থেকে লক্ষণগুলোকে প্রথমে বাছাই করতে হবে। প্রথমে 1 2 3 4 করে প্রথম লক্ষণ কটাকে বাছাই করে নেন, বুঝে বুঝে, যে এই কটা সব অসুস্থ অবস্থায় এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। যেগুলো আপনি জানেন শুধু সেইগুলো টুকে নেবেন, যেগুলো জানেন না সেগুলো টুকবেন না, এটা করলে হবে না। আপনি জানেন বা না জানেন, আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে অল্টার্ড মেন্টাল স্টেটের যে রিয়াকশন গুলো রয়েছে সেইগুলো আপনাকে সব লিখতে হবে, ডিটেলস লিখে তার মধ্যে থেকে হয় আন্ডারলাইন করতে হবে, আর না হলে তার মধ্যে থেকে 1 2 3 4 করে লক্ষণগুলোকে আবার সাজাতে হবে, যে এইগুলো হচ্ছে আমার নির্দেশক লক্ষণ, গাইডিং সিমটম। আর এই লক্ষণগুলো কোন ব্যক্তির মধ্যে রয়েছে, এইভাবে আপনাকে ভাবতে হবে। সব জায়গায় যে স্ট্রাইকিং, আনকমন, পিকুলিয়ার, অদ্ভুত সিমটম পাবেন তা কিন্তু পাওয়া যাবে না। কোন মেডিসিনের লক্ষণ এগুলো বলুন তো? রোগী প্রচন্ড মানে ঠান্ডায় সেন্সিটিভ রয়েছে। কেন? ঠান্ডাতে খুব সহজেই সর্দি ঠান্ডা লেগে যায়। মাঝারি আবহাওয়া পছন্দ, প্রচন্ড গরম সহ্য করতে পারে না, খুব গরম লেগে যায়, এবং ঠান্ডাতে তার সর্দি ঠান্ডা লেগে যায়, যেটা বললেন যে জীবনে সর্দি ঠান্ডা লেগে যায়, জীবনে সর্দি ঠান্ডা লাগার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে। এই অ্যাবনর্মাল সিমটম এইগুলো থেকে আপনাকে মেডিসিন বাঁচতে হবে। আর কেউ বলবেন লাইভটিকে একটু শেয়ার করুন। আপনারা শেয়ার করলেন না, ডাক্তার সুশীল কর্মকার একা শেয়ার করেছেন, আর কিন্তু কেউ শেয়ার করেননি। আমি আপনাদের জন্য এত স্যাক্রিফাইস করছি, আপনারা আমার জন্য একটু স্যাক্রিফাইস করবেন না, একটু শেয়ার করে? বলেন। কংগ্রাচুলেশন যারা ক্যালিকার বলেছেন, কংগ্রাচুলেশন। এটা ক্যালিকার। কি করে ক্যালিকার? এবার লক্ষণগুলোকে আপনারা বাছাই করুন। শুধু দুঃখ পেয়েছে, জামাই মরে গেছে, দুঃখ পেয়েছে বলে ইগনেশিয়া, ব্যাপারটা এটা নয়। দুঃখ পাওয়ার সাথে ইগনেশিয়া নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করে, কিভাবে ম্যানেজ করে, সেই অবস্থাটাকে পুরো জানতে হবে। দুঃখ শুধু ইগনেশিয়া একা পায় না, জগতে যতগুলো মানুষ রয়েছে, প্রিয়জন মারা গেলে সবাই দুঃখ পায়, এটা মাথায় রাখবেন। জগতে যত মানুষ রয়েছে, আপন প্রিয়জন, একান্ত প্রিয়জন মারা গেলে তারা প্রত্যেকেই দুঃখ পায়। তাহলে প্রত্যেকেই দুঃখ পাওয়ার সাথে তাদের এক একজনের এক এক রকমের অভিযোজন করার ভঙ্গিমা রয়েছে, সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে আপনার কষ্ট হয়ে যাবে। শুধু প্রিয়জন মারা গেছে দুঃখ পেল ইগনিশিয়া, নেট্রামিওর, শুধু এগুলো তা নয়। ক্যামোমিলার কি প্রিয়জন মারা যায় না, তার কি দুঃখ হয় না? সিফিলিনাম, তার কি প্রিয়জন মারা যায় না, তার কি দুঃখ হয় না? আপনি ব্রায়োনিয়া, যে হচ্ছে মানে জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হারকিপটে, এটি হচ্ছে পিকুলিয়ার, একটা অদ্ভুত স্ট্রাইকিং সিমটম।
একেবারে অদ্ভুত স্ট্রাইকিং সিম্পটম এটা। ব্রায়োনিয়ার কৃপণতা অদ্ভুত, পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং সিম্পটম। ব্রায়োনিয়া জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃপণ মানুষ, যে উপার্জন করে এবং সঞ্চয় করে, একই সাথে রোগগুলোকেও সঞ্চয় করতে থাকে। তার মাথায় এই বিবেচনা আসে না যে আজকে সঞ্চয় করে, মানে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আমি একদিকে সঞ্চয় করছি, ঠিকই কঠোর পরিশ্রম করার সাথে সাথে পুষ্টিকর স্বাভাবিক খাদ্যগুলো না খাওয়ার জন্য, অপুষ্টি অভাবে সে অনেক রকম সমস্যার দ্বারা আক্রান্ত হয় এবং সেই সমস্যাগুলোর চিকিৎসা না করে, সাবধানতা অবলম্বন না করে, সে নিজে এই অর্থ সঞ্চয়ের পাশাপাশি রোগগুলোও সঞ্চয় করতে থাকে। তো অর্থ সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে তাকে অনেক সহযোগিতা দেবে, এটা হচ্ছে মানুষের একটা ধারণা এবং এটা বাস্তব। কিন্তু রোগগুলোকে যদি চিকিৎসা না করে, সাবধানতা অবলম্বন না করে যদি সঞ্চয় করে রাখা হয়, তাহলে সেই রোগ ধীরে 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 বৃদ্ধি পেয়ে তাকে কি ভবিষ্যতে শান্তি দেবে? ভাবুন তো, তাকে কি ভবিষ্যতে শান্তি দেবে, আরাম দেবে? কিভাবে একটা লক্ষণকে পর্যালোচনা করে আপনাকে বিবেচনা করতে হবে যে এই লক্ষণটি একেবারে বিরলতম সিমটম। একজন জ্ঞানী ও সুস্থ মানুষের বিবেচনা হচ্ছে শরীর স্বাস্থ্যই হচ্ছে সবার আগে। আজকে রোগগুলো সঞ্চয় করে, পাশাপাশি যে টাকাকে আমি সঞ্চয় করে ভবিষ্যতে সুখে থাকার স্বপ্ন দেখছি, এই রোগ যেদিন বাস্ট হবে সেদিন তার পাশাপাশি সঞ্চয়কৃত যে অর্থ, তা দিয়ে তার ওই অ্যাবনর্মাল অবস্থাকে ম্যানেজ করার সামর্থ্য থাকবে না। এটা একজন সুস্থ, বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী মানুষ বোঝেন, যার জন্য তারা এই জায়গাতে কি করবে, সমস্যা হবার সাথে সাথে সে সেটাকে নিবারণ করতে খরচ করবে। এটা কি পিকুলিয়ার সিমটম নয়? তাহলে সেই ব্রায়োনিয়ারই কি আপনজন মারা গেলে তার কি দুঃখ হয় না? তারও দুঃখ হয়। জগতে যত মানুষ আছে প্রত্যেকের প্রিয়জন মারা গেলে তারা সবাই দুঃখী হয়, সবাই দুঃখ পায়। কিন্তু এই দুঃখ পাওয়ার সাথে সাথে প্রত্যেকে কিভাবে অ্যাডাপ্টেশন করে, অভিযোজন করে, সেই অভিযোজন বা অ্যাডাপ্টেশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনাকে ব্যক্তিত্বকে নির্বাচন করতে হবে। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল সিমটম। যখনই তার একজন প্রিয়জন মারা গেল, তারপরে যে মানসিক অ্যাবনর্মালিটি চলে আসলো, ডিরেলজমেন্ট স্টেট চলে আসলো, সেই স্টেটকে এবার বিবেচনা করে আপনাকে মেডিসিন নির্বাচন করতে হবে। কিন্তু অনেক সময় হয় কি, এই ডিরেলজমেন্ট স্টেট একই সঙ্গে অনেকগুলো ঔষধের স্টেটগুলো একই রকমের দেখায়, একেবারে কাছাকাছি যমজ সন্তানের মতো দেখায়, আলাদা করা কঠিন হয়ে দাঁড়ায়। তখন কি করতে হয়, আমাদের এই নেচারের একটু সহযোগিতা নিতে হয়। যদি কোনো ব্যক্তি ডিরেলজমেন্ট বা অ্যাবনর্মাল স্টেটকে বিবেচনা করে মেডিসিন নির্বাচন করতে সক্ষম হন, তার নেচারকে প্রয়োজন হয় না। কিন্তু যখন তিনি ওই স্টেটকে বিশ্লেষণ করে বোধগম্য করতে সক্ষম না হন, তখন তার নেচারকে বোঝার দরকার হয় যে এই অবস্থাটার সাথে সাথে কোন স্বভাবটা কেমন। এই জন্য নেচার প্লাস রিয়াকশন ইজ ইকুয়াল টু সিমিলিমাম। নেচার প্লাস রিয়াকশন ডিউ টু সিকনেস ইজ ইকুয়াল টু সিমিলিমাম। এটাই হচ্ছে ব্যাপার।
এটা হচ্ছে অদ্ভুত সিমটম, এটা স্বাভাবিক সিমটম নয় বা আনকমন সিমটম নয়, এটা একেবারে অদ্ভুত সিমটম। ঠিক তেমনি এমন একজন ব্যক্তি আছে যিনি সামান্য অসুস্থ হওয়ার সাথে সাথে একেবারে অস্থির হয়ে পড়েন, একেবারে ভয় পেয়ে যান। যখন তিনি সুস্থ থাকেন তখন তিনি অত্যন্ত শান্ত, কোমল, নরম একজন ব্যক্তি। তিনি সবসময় সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করেন, কারোর সঙ্গে গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা এই সমস্ত কিচ্ছু করেন না। কেন? না, ওই গন্ডগোল অশান্তির ধকল সহ্য করার ক্ষমতা তার নেই। সে এতটাই কোমল, এতটাই দুর্বল। এই কারণে যখনই ছোটখাটো একটি সমস্যা হয়, দেখা দেয়, অমনি সে ভয় পেয়ে যায় এবং অস্থির হয়ে পড়ে, চোখে মুখে একদম ভয়। এটা হলো তার অল্টার্ড সিমটম, অ্যাবনর্মাল সিমটম। তা ছোটখাটো একটা সমস্যা হয়েছে আর এতেই সে এমন মনে করে যেন সে মারা যাবে। টেনশনে তার ঘুম বন্ধ, কখন ডাক্তারের কাছে যাবে। বলেন, এটা কি একটা স্বাভাবিক লক্ষণ না অদ্ভুত লক্ষণ? আপনাদের কাছে কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানান। এটা অ্যাবনর্মাল মানে একটা অস্বাভাবিক লক্ষণ না অদ্ভুত লক্ষণ? অস্বাভাবিক লক্ষণ অ্যাভেলেবেল পাওয়া যায়, অদ্ভুত লক্ষণ রেয়ার পাওয়া যায়। রেয়ার সিমটম, স্ট্রাইকিং সিমটম এগুলো। বলেন, সামান্য সমস্যা হওয়ার সাথে সাথে সে প্রচন্ড উদ্বিগ্ন হয়ে পড়ে, প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে, প্রচন্ড ভয়ার্ত হয়ে পড়ে, প্রচন্ড অস্থির হয়ে পড়ে এবং কত তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধ নিতে পারবে এবং সারাতে পারবে তা নিয়ে সে অনেক বেশি অস্থির হয়ে পড়ে এবং ধৈর্য ধারণ করতে পারে না। এটা একটা জাস্ট অ্যাবনর্মাল বা আনকমন সিমটম না রেয়ার বা পিকুলিয়ার সিমটম? আপনাদের ধারণা কি? ডাক্তার রুমানা সুলতানা বলেছেন অদ্ভুত লক্ষণ। আর যারা রয়েছেন, ডাক্তার ভবতোষ সরকার বলুন, আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন। হ্যালো, হ্যালো, ডাক্তার মাহবুব, ডাক্তার আব্দুল আজিজ, ডাক্তার নুরুজ্জামান, আপনারা তো অনেকেই আছেন, বলুন, কথা বলুন, কমেন্টের মাধ্যমে কথা বলুন। হ্যালো, ডাক্তার ভবতোষ সরকার পিকুলিয়ার। এই পিকুলিয়ার সিমটমটি কোন মেডিসিনের মধ্যে আছে আপনাদের কারো জানা আছে? জানা থাকলে নাম বলুন। এই পিকুলিয়ার সিমটমটি তাহলে দেখেন, মানসিক লক্ষণের মধ্যে পিকুলিয়ার সিমটম গুলো কেমন রয়েছে। তো এই পিকুলিয়ার সিমটম যেখানে থাকবে, আর কেউ ডাক্তার ভবতোষ সরকার বলেছেন আর্সেনিকাম অ্যালবাম, আর কেউ ডাক্তার নুরুজ্জামান একদম পিকুলিয়ার সিমটম। এই পিকুলিয়ার সিমটমটি কার? এই চরিত্রটা কার? কার মধ্যে এই অ্যাবনর্মাল পিকুলিয়ার সিমটমটি বর্তমান রয়েছে? এই পিকুলিয়ার সিমটমটি কার? কারো কি জানা আছে? একটি মেডিসিনের মধ্যে রয়েছে, একটি মেডিসিনের মধ্যে। কারোর জানা আছে? জানা থাকলে আপনারা একটু জানান, না থাকলে আমি বলে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেরই জানা উচিত, এসব বিষয় নিয়ে তো অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আপনারা তখন গুরুত্ব দেন না। একজন হোমিওপ্যাথি ডাক্তার যার কাছ থেকে যাকে ফলো করবেন, সে যে কথাগুলো বলবেন, সেই কথাগুলোর মধ্যে যে কথাগুলোকে সব থেকে বেশি জোর দিয়ে বলবেন, গুরুত্ব দিয়ে বলবেন, সেই কথার যে কত মূল্য লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। লাখ টাকা দিয়েও তার মূল্য দেয়া যাবে না।
ডাক্তার নুরুজ্জামান বলেছেন অ্যাকোনাইট, ডাক্তার তানভীর মোহাম্মদ বলেছেন অ্যাকোনাইট। কংগ্রাচুলেশন যারা অ্যাকোনাইট বলেছেন, একদম অ্যাকোনাইট। তাহলে সুস্থ অবস্থায় ব্যক্তি একরকমের ছিল, অসুস্থ অবস্থায় তার যে প্রতিক্রিয়া, প্রতিকূল পরিস্থিতিতে তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম। এই প্রতিক্রিয়া দেখে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। এখন আমি ধরে নিলাম যে আপনার অ্যাকোনাইট না আর্সেনিক, এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে। অ্যাকোনাইট না আর্সেনিক, দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে ধরে নিলাম। দুজনেই অস্থিরতা রয়েছে, দুজনের মধ্যেই ভীষণ ভয় আছে, দুজনের মধ্যেই মৃত্যু ভয় রয়েছে। আলাদা করব কি করে? আলাদা করব কি করে? আমি আলাদা করলে তো হবে না, রুগীর মধ্যে থেকে আলাদা হবে কেমন করে? আমার গদ মুখস্থ দিয়ে আলাদা করে দিলে তো হবে না, রুগীর মধ্যে থেকে কিভাবে আলাদা হবে? অ্যাকোনাইট শান্ত না রাগে খিটখিটে মানুষ? আপনারা বলুন, অ্যাকোনাইট রাগী, শান্ত, খিটখিটে, কোনটা? অ্যাকোনাইট রাগী, শান্ত, খিটখিটে, কোন স্বভাব বিশিষ্ট? অ্যাকোনাইট ডাক্তার ভবতোষ সরকার বলেছেন ইরিটেবল। আর কেউ? অ্যাকোনাইট শান্ত, খিটখিটে, রাগী, কোন স্বভাব বিশিষ্ট? ডাক্তার নুরুজ্জামান শান্ত। আর কেউ? ডাক্তার তানভীর ভাই, বলতেই হবে। ডাক্তার ফিরদৌসী রোজি শান্ত। ডাক্তার কৃষ্ণকান্ত বর্মন, আপনি কিন্তু খুব গোলকির পিছনে খেলছেন। আপনি প্রথম সারির মানুষ, প্রথম সারিতে থাকবেন, পিছনে কেন থাকবেন? ডাক্তার তানভীর মোহাম্মদ শান্ত। কংগ্রাচুলেশন যারা শান্ত বলেছেন, এরা শান্ত। অ্যাকোনাইট ব্যক্তি যেহেতু প্রচন্ড ভীতু, এই ভীতুর জন্য তারা কারোর সঙ্গে ঝামেলা অশান্তি এসবের মধ্যে জড়াতে চায় না, কেননা ঝামেলা অশান্তি করলে তাকে ম্যানেজ করার দম থাকতে হবে, এই দম অ্যাকোনাইটের নেই, যার জন্য সে নিজেকে শান্তভাবে এবং সাবধানের সঙ্গে রাখে। কিন্তু আর্সেনিকা ম্যালবান প্রচন্ড খিটখিটে, প্রচন্ড বিরক্তপূর্ণ একজন মানুষ, প্রচন্ড খিটখিটে, প্রচন্ড বিরক্তপূর্ণ একজন মানুষ, এবং প্রচন্ড ফাস্টিডিয়াস। তাহলে এইখানে আপনি একবার জিজ্ঞাসা করে নেন ব্যক্তিকে, যদি অ্যাকোনাইট আর আর্সেনিকের সঙ্গে আপনার কনফিউশন হয়, তাহলে একবার চরিত্রে চলে যান, যে সে মানুষ হিসাবে খিটখিটে, শান্ত না রাগী, বিরক্তপূর্ণ, এরকম দেখবেন বলবে যে শান্ত এবং খুব ভীতু। অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে, একদম তাই। যদি কোনো দিন অ্যাকোনাইটের অ্যাঙ্গার ভায়োলেন্ট দেখতে পাই পেশেন্টের মধ্যে, সেই দিন আপনাদেরকে বলবো যে অ্যাকোনাইটের অ্যাঙ্গার ভায়োলেন্ট স্টেটটা কার সাথে কখন কি অবস্থায় পাওয়া যায়, সেই দিন বলবো। আর যদি আপনাদের কারোর জানা থাকে যে অ্যাকোনাইট এই অ্যাঙ্গার ভায়োলেন্ট রিয়াকশন কখন দেখায়, যদি কারোর প্রকৃতপক্ষে প্রকৃত অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে উদাহরণের সঙ্গে অবশ্যই জানাবেন। এটা আমার অনুরোধ থাকলো, এটা আমার অনুরোধ থাকলো। লেখা যাই থাক, লেখা যাই থাক না কেন, তা রুগীর সাথে আমাদের প্রত্যক্ষ পরিচিত থাকতে হবে। এতদিন ধরে প্র্যাকটিস করছি এবং প্রচুর অ্যাকোনাইটের পেশেন্ট পাচ্ছি,
সেই অ্যাকোনাইট ব্যক্তিদের মধ্যে থেকে এ ধরনের ভায়োলেন্ট অ্যাঙ্গার হতে পারে, অ্যাঙ্গার থাকতে পারে, কিন্তু ভায়োলেন্ট এটা কোনোদিনই পাইনি, কখনোই পাইনি। এই জন্য বলতে পারছি না এখন। ডাক্তার অশোক কুমার মহন্তি স্যার, তিনি একটা কথা বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রেপার্টারিতে প্রচুর রুব্রিক রয়েছে, যে রুব্রিকগুলোর সঙ্গে অনেক মেডিসিনকে অ্যাড করা হয়েছে, কিন্তু মেডিসিনগুলো ওই রুব্রিকের আন্ডারে কেন অ্যাড করা হলো তার ব্যাখ্যা কিন্তু কেউ দেননি। এটা চরম অপরাধ, কেউ ব্যাখ্যা দেননি। আর প্রচুর মেডিসিন অ্যাড করার জন্য প্র্যাকটিসে প্রচুর সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, যদি কেউ ভায়োলেন্ট স্টেট দেখতে পান তাহলে তার কেন ভায়োলেন্ট হলো বিস্তারিত ব্যাখ্যা সহ অবশ্যই জানাবেন। অ্যাঙ্গার থাকতে পারে। অ্যাঙ্গারটা কি? অ্যাঙ্গার হচ্ছে একটি চরম অসন্তোষজনক মানসিক আবেগ, আবেগজনিত অবস্থা, চরম অসন্তোষজনিত একটি আবেগপ্রবণ অবস্থা, যা সে মনের মধ্যে চেপে রাখে। তাহা ক্ষণস্থায়ী হতে পারে এবং দীর্ঘস্থায়ীও হতে পারে। তাহলে এখানে কি হলো? প্রকাশ পেল না, অ্যাঙ্গারটা প্রকাশ পেল না, একটা চূড়ান্ত অসন্তোষজনক অবস্থা যা মনের মধ্যে থাকলো। রেগে গেছি, অসন্তুষ্ট হয়েছি, মনের মধ্যে রেখে দিলাম, প্রকাশ করলাম, একটা রাগ, অ্যাঙ্গার। যদি প্রকাশ পেয়ে যায়, কথায় কথায় খিটখিটিপনা প্রকাশ পেয়ে যায়, সেটা ইরিটেবিলিটি। কেন এটা করো, কেন ওইটা করো, তোমাকে না বলেছি এই করতে, তুমি এই না করে কেন ওই করছো, তোমাকে পড়তে বলা হয়েছে না পড়ে তুমি শুধু মোবাইল নাড়ো কেন সারাক্ষণ, বকাও কেন আমাকে সারাক্ষণ এইভাবে। এটা হচ্ছে ইরিটেবিলিটি। আর ভায়োলেন্ট হচ্ছে আনকন্ট্রোল রেজ, আনকন্ট্রোল রেজ, আঘাত করতে যায়, গালিগালাজ করে, আনকন্ট্রোল রেজ। এই অবস্থা অ্যাকোনাইট করতে পারে, আমি জানি না কখন কোন স্টেটে পড়ে। যদি জীবনে কোনোদিন দেখতে পাই সেদিন বলবো, যা দেখতে পাইনি তা বলবো না। এটা হলো আমার বক্তব্য। ডাক্তার ভবতোষ সরকার দাদা, আপনি আমার কথাটা নিশ্চয় বুঝতে পেরেছেন। আপনি ঠিকই বলেছেন, পেন রেপার্টরিতে এগুলো রয়েছে, রেপার্টরিতে থাকবে, আপনার মেটেরিয়া মিটিকায় থাকবে অনেক কথা। তো সেইগুলো আমাদের এখন পেশেন্টের মুখোমুখি হয়ে যাচাই করতে হবে, সেগুলো আসলে আমরা পাচ্ছি কিনা সেগুলো দেখতে হবে। এটা হচ্ছে কথা, একটু মাথায় রাখবেন। তাহলে আর্সেনিক এবং অ্যাকোনাইটের জায়গাতে পার্থক্য করার জন্য সামান্য একটু নেচারে গিয়ে দেখলেই হবে, অথবা ডিউরিং সিকনেস রিয়াকশনটা দেখলেই বোঝা যাবে। আর্সেনিক অ্যামালগাম প্রচন্ড খিটখিটে থাকে, তার সঙ্গে যারা সহযোগী থাকে, তার কাছাকাছি যারা থাকে তাদের সাথে সে খুব খারাপ ব্যবহার করে। অ্যাকোনাইট পারে না, শান্ত থাকে। হলো অথচ একটা মোস্ট পিকুলিয়ার সিমটম। ফিজিক্যাল সিমটমের মধ্যেও এ ধরনের অনেক সিমটম আছে, যে যখন অনেক সময় রয়েছে যে প্রচুর বমি বমি ভাব, প্রচুর বমি বমি ভাব, সব সময় বমি বমি ভাব, কিন্তু খেলে পরে বমি বমি ভাব বন্ধ হয়ে যায়, খেলে পরে বমি বমি ভাব বন্ধ হয়ে যায়। এই সিমটমটার গুরুত্ব আছে কি নেই? এর গুরুত্ব রয়েছে। কেন না, এর ভিতরে একটা মডালিটি রয়েছে। কি না, ক্ষুধা পেলে তার বমি বমি ভাব বৃদ্ধি পায় এবং অবিরাম চলে, কিন্তু খাবার খেলে বমি বমি ভাব বন্ধ হয়ে যায়। এটা একটা পিকুলিয়ার ব্যাপার, একদমই অদ্ভুত পিকুলিয়ার ব্যাপার।
আচ্ছা, ধরুন একটা পেশেন্টের বমি বমি ভাব হচ্ছে, একটা পেশেন্টের বমি বমি ভাব, অবিরাম বমি বমি ভাব হচ্ছে। সেই বমি বমি ভাবের হ্রাস বৃদ্ধি নেই, বমি বমি ভাবের কোনো হ্রাস বৃদ্ধি নেই, কোনো কিছুতে যে কমে বা কোনো কিছুতে যে বাড়ে এরকম কোনো কিছু নেই, কিন্তু বমি বমি ভাব সর্বদাই রয়েছে। এটা কি লক্ষণ? এটা কোনো নির্দেশক লক্ষণ কিনা সেটা বলুন। এটা কোনো নির্দেশক লক্ষণ কি? বলেন। একজন ব্যক্তির যার অবিরাম বমি বমি ভাব রয়েছে, নসিয়া রয়েছে, সেই নসিয়া বা বমি ভাব কোনো কিছুতে বাড়েও না কমেও না, একই রকম ভাবে চলতে থাকে। এটা কি কোনো নির্দেশক লক্ষণ ডাক্তার ভবতোষ সরকার? না, 100% এটা কোনো লক্ষণ নয়, এটা কোনো লক্ষণ নয়। কিন্তু যদি বলা হয় যে এই বমি বমি ভাব কমে যায় কখন? বমি করার পরে, বমি করার পরে বমি বমি ভাব কমে যায়, তখন এটা একটা লক্ষণ। কেন না, এর মোডালিটি পেলাম, এর মোডালিটি পেলাম। এই মোডালিটি পাওয়ার জন্য এখন বুঝে নিতে হবে যে এটা একটি লক্ষণ। তখন আপনাকে নসিয়া, ভমিটিং, অ্যানেল এখানে চলে যেতে হবে। নসিয়া, ভমিটিং আফটার অ্যানেল এখানে চলে যেতে হবে। বা কনকমিটেন্ট সিমটম, যদি কনকমিটেন্ট সিমটম থাকে তাহলে কিন্তু আবার গুরুত্বপূর্ণ রয়েছে, এটা বলা ভালো। কনকমিটেন্ট সিমটম, অবিরাম বমি বমি ভাব, ওই বমি বমি ভাবের কোনো মোডালিটি নেই, কিন্তু বমি বমি ভাবের সঙ্গে প্রচুর দুর্বল হয়ে পড়ছে রোগী। নসিয়া অ্যাকম্পেনিড উইথ গ্রেট প্রস্ট্রেশন। এখন এটা নির্দেশক লক্ষণে পরিণত হলো কি হলো না, লক্ষণ পর্যালোচনা আমাদের কিভাবে করতে হয়। নসিয়া অ্যাকম্পেনিড উইথ প্রস্ট্রেশন বা উইকনেস, বমি বমি ভাবের সঙ্গে প্রচুর দুর্বল, প্রচুর দুর্বলতা, এটা লক্ষণ নাকি লক্ষণ নয়? কি বলবেন এবার? আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনছেন তা প্রমাণ হবে আপনারা আমার কথার সাথে কতটা তাড়াতাড়ি রিপ্লে করছেন। কি মনে হয় যে প্রচন্ড বমি বমি ভাব, অবিরাম বমি বমি ভাব, কিন্তু এই বমি ভাবের নিজস্ব কোনো মডালিটি নেই, কোনো মডালিটি নেই, কিন্তু এই বমি বমি ভাবের সঙ্গে রোগী প্রচুর দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারছে না, ষষ্ঠাঙ্গনে শুয়ে আছে। এটা হচ্ছে একটি অ্যাসোসিয়েটেড বা কনকমিটেন্ট সিমটম। এখন এই জন্য আমি মনে পড়ে গেল হঠাৎ, এটাকে আপনাদেরকে বলে দিলাম যে আমি বলেছিলাম যার মডালিটি নেই সে সিমটম নয়, জায়গাটাকে ধরে এক জায়গায় আটকে থাকলে মুশকিলে পড়ে যাব, হঠাৎ মনে পড়ে গেল এটা। এটা একটি লক্ষণ, কনকমিটেন্ট সিমটম। এগুলোর গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে এগুলো লক্ষণ। তাহলে আমাদের কিভাবে লক্ষণগুলোকে খেয়াল রাখতে হবে? হয় মোডালিটি থাকতে হবে, বা একটি লক্ষণের সঙ্গে আরেকটা লক্ষণের সাথে সম্পর্ক
সরাসরি সম্পর্ক থাকতে হবে, হয় মডালিটি থাকতে হবে, না হলে ওই লক্ষণের সাথে অন্য কোনো লক্ষণের সরাসরি সম্পর্ক থাকতে হবে, কনকমিটেন্ট সিমটম থাকতে হবে, কনকমিটেন্টে পরিণত হতে হবে, তবে সেটা নির্দেশক লক্ষণ হবে। এখন একটা কেস রিপোর্ট নেওয়ার পরে আমরা লক্ষণ বাছাই করতে অনেকটা সহযোগিতা পাবো, আশা করি অনেক সহযোগিতা পাবো। আমি আরেকটি মেডিসিনের একটা গল্প বলছি, দেখেন। প্রচন্ড জ্বরের সাথে খুব কম্পন, প্রচন্ড কম্পন, প্রচন্ড শীত, কিন্তু শীতের সাথে তার প্রচুর পিপাসা, প্রচুর ঠান্ডা জলের পিপাসা, প্রচুর ঠান্ডা জলের পিপাসা। এটা একটু অদ্ভুত লক্ষণ। জ্বরের টেম্পারেচার যখন অনেক খুব গরম, গা দিয়ে আগুন বার হচ্ছে, এইগুলোর সাথে প্রচুর পিপাসা পাবে, মুখ শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, প্রচুর পিপাসা পাবে, ঠান্ডা জলের পিপাসা পাবে, একটা স্বাভাবিক লক্ষণ। কিন্তু শীতে কাঁপছে, কাঁপছে অনেক, গায়ে কাপড় দিয়ে মানে গরম কাপড় দিয়ে চেপে রয়েছে, গরম আবরণ দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু সেই সাথে তার অনেক পিপাসা, ঠান্ডা জলের পিপাসা। খুব পিকুলিয়ার সিমটম, একেবারে পিকুলিয়ার সিমটম, অদ্ভুত লক্ষণ। এই অদ্ভুত লক্ষণ তো সব জায়গায় পাবেন না, সব জায়গায় বেশিরভাগ যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাবনর্মাল সিমটম, আনকমন বা অ্যাবনর্মাল সিমটম, এইটা বেশিরভাগ জায়গাতেই পাবেন। আর বেশিরভাগ জায়গাতেই আনকমন বা এই অ্যাবনর্মাল সিমটমের উপর ভিত্তি করে আপনাকে নির্দেশক লক্ষণগুলোকে বাছাইকৃত করে একটি সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে। যেমন ধরুন, একজনের কনস্টিপেশন আছে, তো কনস্টিপেশন থাকার জন্য তার মলত্যাগে অনেক কষ্ট হয়, বেশ কষ্ট হয়। তো মলত্যাগকালে তার মলদ্বার ছিঁড়ে রক্ত বার হয়। কনস্টিপেশনের জন্য মলদ্বার ছিঁড়ে রক্ত বার হয়, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল সিমটম, নর্মাল সিমটম নয়। নর্মাল সিমটম যদি হতো তাহলে প্রত্যেকেরই কি হতো, মলত্যাগ করতে গেলে কষ্ট হতো এবং মলদ্বার ছিঁড়ে রক্ত বার হতো, তাহলে এটা কমন হয়ে যেত। কিন্তু তা তো সবার হয় না, একজন সুস্থ মানুষের এটা হবে না। সুস্থ মানুষের মলত্যাগ স্বাভাবিকভাবে হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না এবং স্বাভাবিকভাবে হয়ে যাবে, মলদ্বারে কোনো মল লেগে থাকবে না, সুস্থ মানুষের এটা। কিন্তু একজন অসুস্থ মানুষের মলত্যাগের পরে কষ্টবোধতার জন্য মলদ্বার ছিঁড়ে যেতে পারে এবং রক্ত বার হবে, এটা একটি লক্ষণ, অ্যাবনর্মাল লক্ষণ। এটা পিকুলিয়ার লক্ষণ নয়, এটা একটা অ্যাবনর্মাল লক্ষণ, কেননা সুস্থ অবস্থার ওই ব্যক্তির এটা থাকে না, অসুস্থ অবস্থাতে এই লক্ষণটা এসছে, অতএব এই লক্ষণটা আপনাকে বিবেচনা করতে হবে, একেবারেই বিবেচনা করতে হবে। এইরকম অ্যাবনর্মাল সিমটম গুলো আমাদেরকে বাঁচতে হবে। একজন মানুষ সুস্থ থাকাকালীন অবস্থায় তার শারীরিক এবং মানসিকভাবে যে স্বাভাবিক কার্যকলাপ, সেইগুলো হচ্ছে স্বাভাবিক বা কমন ব্যাপার, সেগুলোর উপরে মেডিসিন সিলেকশন হবে না। কিন্তু অনেক মেডিসিন রয়েছে যেখানে অনলি নেচারের উপর নির্ভর করে অনেক মেডিসিন নির্বাচন করার প্রয়োজন হয়, যেমন আর্সেনিকাম, অ্যালবাম, নেচারের উপরে মেডিসিন নির্বাচন হয়ে থাকে প্রচুর, প্রায় নেচারের উপরে মেডিসিন নির্বাচন হয়ে থাকে। আপনার ব্রায়োনিয়া অ্যালবাম মেডিসিনটা নির্বাচন করতে গেলে নেচারকে অনেকটাই প্রয়োজন হয়। একেবারে ব্রায়োনিয়ার মতো সিমটম, কিন্তু ব্যক্তি হচ্ছে উদার মানুষ, একেবারে ব্রায়োনিয়ার মতো সিমটম, কিন্তু ব্যক্তি হচ্ছে উদার মানুষ, যে হচ্ছে সিম্প্যাথেটিক পার্সন, অত্যন্ত সিম্প্যাথেটিক পার্সন, কিন্তু
ফিজিক্যাল সিমটম গুলো দেখা যাচ্ছে যে ব্রায়োনিয়ার মতো, তখন ব্রায়োনিয়া দিলে ভুল হবে। যেমন গতকালকে আমি যে কলোসিন মেডিসিনটা দিয়েছি, কলোসিন্থের যে কেসটা দিয়েছিলাম শোল্ডার ক্যাপসুলাইটিসের যে কেস দিয়েছিলাম ফেসবুকে, ওর ব্যাখ্যা ইউটিউবে দেওয়া হয়েছে। যারা এখনো দেখেননি আপনারা ব্যাখ্যাটা ওখানে দেখে নেবেন। ওখানে একজন আর্সেনিকাম অ্যালবামকে খুব জোরালো ভাবে সাপোর্ট করেছেন একজন ডাক্তারবাবু, লক্ষণগুলো দিয়ে, মানসিক লক্ষণগুলোর সমন্বয়ে খুব জোরালো ভাবে আর্সেনিকাম অ্যালবামকে তিনি ইনপুট করেছেন, সাপোর্ট দিয়েছেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আর্সেনিকাম অ্যালবাম ব্যক্তি শারীরিকভাবে আজীবন শক্তপোক্ত নয়, শক্তিশালী নাই, দুর্বল প্রকৃতির, দুর্বল দেহ গঠন এক। দ্বিতীয়ত হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম ব্যক্তি কখনো চুপচাপ শান্ত ভাবে থাকবে না। তৃতীয়ত হলো আর্সেনিকাম অ্যালবাম ব্যক্তি অসুস্থতার সাথে অত্যন্ত বিরক্ত ও খিটখিটিপনার সঙ্গে অন্যকেও বিরক্ত করবে। এটা দাও, ওটা দাও, এই গরম সেঁক দাও, এই টিপে দাও, এটা হচ্ছে না, এই কি করছো, কেন এত দেরি হচ্ছে। সে নিজেও স্থির থাকবে না, অন্যকেও স্থির থাকতে দেবে না। কিন্তু ওই ব্যক্তি কি করছিল, কারোর সঙ্গে কথা বলতেই ইচ্ছা করছিল না, চুপচাপ থাকছিল এবং ব্যথার জন্য, যন্ত্রণার জন্য সে অনেক বেশি বিরক্ত, কেউ কথা বললেও রেগে যাচ্ছে। শুধু এতটুকুর উপর ভিত্তি করে ওই ব্যক্তি যে আর্সেনিকাম অ্যালবাম নাই, এ ব্যাপারে আপনাদের কারোর আর দ্বিমত আছে? একটু বলুন, কারোর দ্বিমত থাকলে একটু বলুন, দ্বিমত আছে কিনা। দ্বিমত থাকলে বলেন হ্যাঁ, দ্বিমত না থাকলে বলেন না। তাহলে বুঝে যাব, মানে আমাকে খুশি করার জন্য নয়, এখানে আমারও তো ভুল থাকতে পারে। আপনাদের মধ্যে থেকে যদি কারোর অনেক বেশি অভিজ্ঞতা থেকে থাকে, আমি সেখান থেকে একটু শিখে নিতে পারি। ভুল তো আমারও থাকতে পারে। কারোর দ্বিমত আছে কিনা স্পষ্টভাবে শিখতে হবে। হস্তির অন্ধের হস্তি দর্শন হোমিওপ্যাথিতে ঠাঁই নেই। যা হতে হবে অত্যন্ত স্পষ্টভাবে, এবং যা জানা নেই তা জানতে হবে। কোনো মতদ্বন্দ্ব নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ডাক্তার ভবতোষ দা, আপনার কি মনে হয়, আপনি কেসটাকে দেখেছেন, আপনি লাস্টে কলসিন বলেছেন, কংগ্রাচুলেশন আপনাকে। কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলুন, কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। জাস্ট এতটুকু বিবেচনার ভিত্তিতেই আর্সেনিক এবং কলসিন, আর্সেনিক যে নয় সেটা আমরা স্পষ্ট বুঝে গেছি। আপনাদেরকে আমি আরেকটি পিকুলিয়ার সিমটমের কথা বলি। আচ্ছা, একটা জিনিস বলুন তো, ইরিটেবল হোয়েন অ্যান্সারিং কোয়েশ্চেন, কলসিন, ঠিক। এর সঙ্গে লিঙ্ক রয়েছে কার? অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অবলাইক টু। এটার সংজ্ঞা হচ্ছে ওর মানে কাছাকাছি রুব্রিক, একটার সঙ্গে আরেকটা রুব্রিকের লিঙ্ক। এই সিমটম গুলো একটার সঙ্গে আরেকটার, একটা লক্ষণের সঙ্গে আরেকটা লিঙ্ক আপ করে আপনাকে পুরো গঠনটাকে বুঝতে হবে। এখানে ইরিটেবল হোয়েন অ্যান্সারিং কোশ্চেন, তার মানে এই নয় যে সে প্রতিটা অ্যান্সার হচ্ছে, অ্যান্সার মানে কি, অ্যান্সার হচ্ছে যে কোনো কিছুর কোনো কিছুর কোনো কিছুতে প্রতিক্রিয়া দেওয়া, দেখানো,
কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখানোই হচ্ছে অ্যান্সার, সাড়া দেওয়া। কোনো কিছুতে সাড়া দেওয়াই হচ্ছে অ্যান্সার, কোনো কিছুতে সাড়া দেওয়াই হচ্ছে অ্যান্সার। পাখা চলছে, পাখার বাতাসে আমার চুল নড়ছে, পাখার বাতাসের দ্বারা আমার চুল সাড়া দিচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। মশা বসেছে, হাত গিয়ে মশাটাকে তাড়িয়ে দিল, এটা হলো অ্যান্সার। আপনি একটা জিনিস দেওয়ালে লিখছেন, আমি সেদিকে তাকালাম, তাকিয়ে দেখলাম, আপনি চাচ্ছিলেন যে আমি দেখি, এদিক ওদিক না তাকিয়ে আমি দেখি, এটা আপনি চাচ্ছেন, অ্যাটেনশন চাচ্ছেন, এটা অ্যান্সার। কোনো কিছুতে সাড়া দেওয়া, কোনো ক্রিয়াতে সাড়া দেওয়াই হচ্ছে অ্যান্সার। তা প্রত্যেকটা কিছুতেই কলসিন্থ অ্যান্সার করবে না, এবং যা অ্যান্সার করবে তা অত্যন্ত বিরক্তপূর্ণ সাথে, সেই বিরক্তপূর্ণটা সবসময় ভারবালি থাকবে না, চোখে মুখে থাকবে, চোখে মুখে অত্যন্ত ফ্রাউনিং ডিসপোজিশনের সঙ্গে, অত্যন্ত বিরক্তপূর্ণ একটা ভঙ্গিমাতে আপনার সঙ্গে কথা বলবে, যার ভিতর দিয়ে প্রকাশ পাবে আপনার ওই রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ, এটাও প্রকাশ পায় এর সাথে। এই জন্য একটা লক্ষণের সঙ্গে আরেকটা লক্ষণের লিঙ্ক আপ করতে হবে, করে স্টেটটাকে বুঝতে হবে যে এটা আসলে কি, এটাই বোঝার। তাহলে বোঝা যাবে যে সে কম কথা বলে নাকি অনেক বেশি বক 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 করে, তখন বোঝা যাবে। আরেকটি লক্ষণের কথা বলছি, মানুষ যখন খুব দুঃখী হয়, মানুষ যখন খুব দুঃখী হয়, খুবই বিষণ্ণ, খুবই দুঃখী, ভীষণ মনের কষ্ট, ভিতরে শান্তি বলে কিছু নেই, এই রকম অবস্থার সাথে মানুষ কথা কম বলতে পছন্দ করে না বেশি বলতে পছন্দ করে, মানুষ একা থাকতে পছন্দ করে না অন্যদের সঙ্গে মিশতে পছন্দ করে। সাধারণভাবে আমাদের কি ধারণা হয় সেটা বলুন তো একটু। বেশিরভাগ ক্ষেত্রে কোনো মানুষ যখন অনেক বেশি দুঃখী, অনেক বেশি মর্মাহত, অনেক বেশি বিষণ্ণ, অনেক বেশি মনের কষ্টে থাকে, তখন সেই মানুষটা অনেক বেশি কথা বলতে পছন্দ করবেন এমন, নাকি কম কথা বলতে পছন্দ করবেন, একা থাকতে পছন্দ করবেন, না অনেক লোকজনের সঙ্গে মিশতে চাইবেন, অন্যদের সঙ্গে মিশতে চাইবেন, আমরা কোনটা প্রত্যাশা করতে পারি সাধারণত? বলেন, তাড়াতাড়ি বলেন, এটা বলেই আমি আজকে লাইভ শেষ করে দেব। একা থাকতে চাই, কম কথা বলতে চাই, আর কেউ? কম কথা বলে, একা থাকতে চাইবে নিশ্চয়, কম কথা বলে একা বলতে চাই, থাকতে চাই, ঠিক। কিন্তু যদি কোনো ব্যক্তি প্রচন্ড বিষণ্ণ, প্রচন্ড দুঃখী, প্রচন্ড মর্মাহত, সুখ শান্তি কাকে বলে সে একদম জানে না, শান্তি হারাম হয়ে গেছে, শান্তি চলে গেছে, সেই মানুষটি যদি বেশি কথা বলে এবং যাদের কারণে সে দুঃখী তাদের সঙ্গে মেশার জন্যে প্রাণপণ চেষ্টা করে, তারা তাকে পাত্তা দেয় না বলে সে এত বেশি দুঃখী, এত বেশি মর্মাহত, এত বেশি বিষণ্ণ, সেই মানুষটা বেশি কথা বলে, কম কথা নয় বেশি কথা বলেন, স্নেহপূর্ণ ভাবে বেশি কথা বলেন, এবং অন্যদের মানে
যাদের কারণে সে এই দুঃখী, মর্মাহত, বেদনার্ত, তাদের সঙ্গে মেশার জন্য সে পাগল হয়ে ওঠে, কিন্তু মেশার সুযোগ না থাকার জন্য সে এত বেশি দুঃখী। এটা পিকুলিয়ার না জাস্ট অ্যাবনর্মাল, কি মনে হয়? এটা পিকুলিয়ার নাকি জাস্ট অ্যাবনর্মাল? কি মনে হয় বিবেচনাতে? একদমই তাই, পিকুলিয়ার। কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তি? আমরা যখন কোনো মেডিসিন পড়বো, মেডিসিন পড়তে গেলে এই ধরনের লেখাগুলো যখন আমাদের সামনে আসবে, এই ধরনের লক্ষণগুলো, এই ধরনের চরিত্রগুলো, এই ধরনের প্রতিক্রিয়াগুলো যখন আমাদের সামনে আসবে, কোনো মেটিকা পড়তে গেলে, কোনো রেপার্টারি পড়তে গেলে, যখন এই ধরনের লেখাগুলো আমাদের বিভিন্ন মেডিসিনের অধীনে লিপিবদ্ধ, এই ধরনের লক্ষণগুলো, এই ধরনের চরিত্রগুলো আমাদের সামনে আসবে, আপনাকে ওইখানে থেমে যেতে হবে। ওইখানে থেমে যেতে হবে। থেমে গিয়ে পুরো পরিস্থিতিটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। ওটাই হচ্ছে ওই মেডিসিনের জান, ওই মেডিসিনের আত্মা, ওই মেডিসিনের কিংপিন, ওই মেডিসিনের পিকুলিয়ার, ওই মেডিসিনের রেয়ার সিম্পটম। ওইখানে থেমে আপনাকে পুরো বিষয়টা একেবারে বিশ্লেষণ করে স্পষ্টভাবে বুঝতে হবে, তবে বাকি অংশটা করতে হবে। এই মেডিসিন হলো নেট্রাম কার। এই মেডিসিন হলো নেট্রাম কার। নেট্রাম গ্রুপের আর কোনো মেডিসিন নেই যে মেডিসিন, নেট্রাম গ্রুপের মেডিসিনগুলোর মধ্যে একটা কমন চরিত্র হলো তারা সবাই বিষণ্ণ, সবাই দুঃখী, সবাই দায়িত্বশীল, সবাই মানে সম্মান মর্যাদাপূর্ণ মানুষ নিজেদেরকে এটা মনে করে। সবাই দুঃখী, সবাই বিষণ্ণ, সবাই দায়িত্বশীল, ভীষণভাবে বিষণ্ণ, ভীষণ গ্রিভ কন্ডিশনে এরা থাকে এবং সবাই একা থাকতে ইচ্ছা করে, একা চলে যেতে ইচ্ছা করে, একা থাকতে ইচ্ছা করে, অ্যাকসেপ্ট নেট্রাম কার্ড। উদাহরণ কি? ছেলে, বউ তার সন্তানকে অনেক ভালোবেসে মানুষ করেছে, অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছে। এখন সন্তানের বিয়ে দিয়েছে, বউ আসার পরে ছেলেকে সে কন্ট্রোল করে ফেলেছে, ফলে মায়ের সঙ্গে আর মিশতে দেয় না, কথা বলতে দেয় না, সহযোগিতা করতে দেয় না। এখন মা ছেলেকে সে তার অধীনে নিয়ে নিয়েছে। মা একা, মায়ের সঙ্গে কথা বলতে দেয় না, মাকে সাহায্য সহযোগিতা করতে দেয় না। মায়ের প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, প্রচুর বেদনা, প্রচুর মর্মাহত। তার যে আত্মা, ওই ছেলে ছিল তার আত্মা, সেই আত্মা এখন দূর হয়ে গেছে, দূর হয়ে গেছে, ফরসেকেন ফিল করছে, এখন ফরসেকেন ফিল, পরিত্যক্ত ফিল করছে। তো এইরকম দুঃখী অবস্থাতে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে, ভীষণ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হওয়ার সাথে সে অনেক বেশি বকে এবং তাদের সান্নিধ্য পাওয়ার জন্য ও প্রাণপণ চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করবে, প্রাণপণ চেষ্টা করবে। নেট্রাম কার্ড। এবং একা থাকতে চাইবে না। দুর্বলতার সময় সে একা থাকতে চায়, যখন ভীষণ দুর্বল হয়ে পড়ে আর চলতে পারে না, তখন সে একা থাকতে চায়।
কিন্তু দুর্বলতার সঙ্গেও দেখবেন যে বেশ কথা বলছে, অনেক কথা বলছে, তার সমস্যাগুলোকে বিস্তারিত বর্ণনা দিচ্ছে। নেট্রাম স্যার এত বর্ণনা দেবে না, নেট্রামিও খুব দুর্বলতার সাথে এত বর্ণনা দেয় না, অনেক বিষণ্ণ থাকে। কিন্তু যখন তার মাথায় অনেক স্ট্রেস থাকে, অন্য কোনো দায়িত্বের স্ট্রেস থাকে, সেই সময়ে তার সমাধান করার জন্য আপনার কাছে অনেক বেশি গল্প সে দিতে পারে। কিন্তু যখন সে পুরো বিষণ্ণ অবস্থায় চলে যাবে, পুরো ব্রেক স্টেটে চলে যাবে, একেবারে দুঃখী অবস্থায় চলে যাবে, তখন সে আর কারোর সঙ্গে মিশতে চাইবে না, তখন সে একা থাকতে চাইবে, একেবারে একা, বেশি কথা বলতে চাইবে না, সব ভিতরে চেপে রেখে দেবে, নেট্রাম কার্ভ সব বলে দেবে, বেশি কথা বলবে। তো মেট্রিয়া মেডিকা পড়তে গেলে এই রকম ভাবে খুব সতর্কতার সঙ্গে বুঝিয়ে পড়তে হবে। তো রেয়ার সিমটম আমরা কিভাবে পেতে পারি বুঝতে পারছেন। অ্যাবনর্মাল সিমটম কিভাবে পেতে পারি, পিকুলিয়ার, আপনার আনকমন, রেয়ার, এই সমস্ত সিমটম গুলো কিভাবে পেতে পারি। আর মেডিসিন নির্বাচন করতে গেলে পরে কোন ধরনের লক্ষণগুলোর উপর বা কোন ধরনের প্রতিক্রিয়ার উপর মেডিসিন নির্বাচন করতে গেলে কোন ধরনের প্রতিক্রিয়ার উপর আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে, তা আমরা এখন অত্যন্ত স্পষ্ট বুঝে গেছি। এইভাবে একটু একটু অনুশীলন করতে চেষ্টা করুন, সবাই শিখে যাবেন, লক্ষণ বাছাই করতে শিখে যাবেন। কিন্তু এইটা যেন করবেন না যে আপনার যেটা জানা আছে মেডিসিন নির্বাচন করার সময় সেই লক্ষণটিকে আপনি আপনি ওই ফাইনাল লক্ষণ বাছাইয়ে ঠাঁই দেবেন, শুধু সেইটা করবেন না। আপনার জানা থাক আর না জানা থাক, বিবেচনায় যদি মনে হয় যে এটা কনকমিটেন্ট সিমটম, একটি লক্ষণের মধ্যে তার মডালিটি না থাকলেও এই লক্ষণের সঙ্গে এই লক্ষণের সম্পর্ক রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, অর্থাৎ কনকমিটেন্ট সিমটম, সেটাকে আপনি রাখবেন, লক্ষণ বাছাইয়ের জায়গায় এটাকে রাখবেন। এক। দ্বিতীয়ত হলো দৈহিক লক্ষণগুলোর মধ্যে যার মডালিটি রয়েছে স্পষ্টভাবে মডালিটি রয়েছে তাকে এইখানে রাখবেন। 2। 3 নম্বর হচ্ছে মানসিকভাবে এ ধরনের, মানসিকভাবে তার যে সুস্থ অবস্থা থেকে বিচ্যুত হয়ে অসুস্থ অবস্থার মধ্যে যে প্রতিক্রিয়া, বিশেষ করে দুঃখী, খিটখিটে হওয়া, রেগে যাওয়া, ভয় পাওয়া, দুশ্চিন্তিত হওয়া, অত্যন্ত বেশি চাপে পড়ে যাওয়া, অত্যন্ত বেশি হতাশগ্রস্ত হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে একেবারে আপনাকে খুব দায়িত্বের সঙ্গে মাথায় রাখতে হবে। এইগুলোর ভিতরে লক্ষণগুলো সাধারণত থাকে, প্রতিক্রিয়াগুলো এই অবস্থার মধ্যে দিয়ে সাধারণত প্রকাশ পায়, সেই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে আবার আর একটা মেডিসিনের কথা না বললেই নয়, বলে শেষ করব, অত্যন্ত অদ্ভুত, আমি অনেক জায়গাতে দেখেছি, একেবারে অদ্ভুত। সেটা হচ্ছে, ধরুন একজন ব্যক্তি প্রচন্ড কর্মঠ, তো সে এখন কোনো যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সেই ব্যক্তির অত্যাচারের কারণে সে এখন কষ্ট পাচ্ছে। যেমন ধরুন একজন বাড়ির বউ, ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এসছে, এখন সেই বৌমা বাড়িতে এসে জ্বালাতন শুরু করেছে, শ্বশুর শাশুড়ির কথা শুনছে না, কাজকর্ম ঠিক মতো করছে না, কাজের কথা বললেই বাহানা, আলসেমি দেখায় এবং বাড়িতে একটা নরক বানিয়ে ফেলছে। আজকাল এরকমই বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখতে পাচ্ছি, এরকম করে ফেলছে। এখন ওই বাড়ির শ্বশুর বা শাশুড়ি এমনই একজন ব্যক্তিত্ব যে তার বৌমার এত জ্বালাতন সহ্য করেও তাকে তারা ভালোবাসে, কিন্তু নিরুপায় হয়ে নয়,
তারা নিজেরা পরিপূর্ণভাবে সক্ষম রয়েছে, পরিপূর্ণভাবে কাজ করা, উপার্জন করা, সবকিছু ম্যানেজ করাতে পরিপূর্ণভাবে সক্ষম রয়েছেন, শক্তিশালী রয়েছেন। ছেলেকে পৃথক করে দিলেও দিতে পারে, বৌমাকে পৃথক করে দিলেও দিতে পারেন, কিন্তু পৃথক না করে এই জ্বালাতন সহ্য করেও তাকে তাদের সাথে রেখে একই সাথে শান্তিতে চলতে চেষ্টা করবে। ওই চাপে থাকতে থাকতে সে অসুস্থ হয়ে পড়ছে। এখানে অনেকগুলো বিষয় উঠে আসতে পারে। এক, যদি এই বউকে আলাদা করে দিই তাহলে লোকজন কি বলবে, পাঁচটা লোকে কি বলবে, এটা একটা বড় অন্যায় ব্যাপার এক ধরনের মানুষ ভাবতে পারে। আমি সেই লোকের কথা বলছি না। এই এত জ্বালাতন সহ্য করার পরও ওই ব্যক্তি বেশ খুশিতে রয়েছে, বেশ শান্তিতে রয়েছে, বেশ হাসি ফুর্তিতে রয়েছে। কি করা যাবে, কপালে এই ছিল, হয়েছে। এখন আর তো কিছু করা যায় না, কিছু তো করার নেই। এটা তো আমার হাতে ছিল না, এখন ভাগ্যে ছিল, হয়ে গেছে। তো কি করব, যদি ওটা আমার মেয়ে হতো তাহলে আমি কি করতাম, আমি কি তাকে ফেলে দিতাম? ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ঠিক আছে চলো, এইভাবেই চলতে হবে। তো এ নিয়ে আপনার কোনো টেনশন দুশ্চিন্তা না, উপরওয়ালা যা মাপিয়েছে তাই হয়েছে, এই নিয়ে আবার ভাববো কি? কার স্বভাব এটা? আচ্ছা, তার আগে বলুন, এটা কি পিকুলিয়ার স্বভাব না অ্যাবনর্মাল স্বভাব? কি মনে হয়, এটা পিকুলিয়ার স্বভাব না অ্যাবনর্মাল স্বভাব, তাই বলুন। শেষ করব, এই আলোচনাতে শেষ, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আমি আবার আগামীকাল বাংলাদেশে আসছি, সকাল সকাল শুয়ে পড়বো। সকাল সকাল, ওই বাবা 11টা বেজে গেছে, তো আর সকাল সকাল কি হবে? আগামীকাল বাংলাদেশে আসবো, ঝিনাইদহ থাকবো। যদি কেউ আসতে চান আসবেন, দেখা করবেন, সামনাসামনি দেখা হবে। বলুন, চরিত্রটা, প্রতিক্রিয়াটি পিকুলিয়ার না অ্যাবনর্মাল, জাস্ট অস্বাভাবিক লক্ষণ, নাকি পিকুলিয়ার লক্ষণ, পিকুলিয়ার স্বভাব না অস্বাভাবিক স্বভাব, কি মনে হয় আপনাদের? হ্যালো, সাড়া দেন, একটু সাড়া দেন। আপনারা কি খেতে বসেছেন নাকি? খেতে বসলে তো আর মোবাইলে টাইপ করা যাবে না। ডাক্তার মাহবুব পিকুলিয়ার, ডাক্তার ভবতোষ সরকার বলছেন এটাও পিকুলিয়ার, ডাক্তার ফেরদৌসি, ডাক্তার ফেরদৌসি রোজি, ইনি বেশ ভালো বোঝেন, দারুণ বোঝেন, খুব ভালো, খুব সুন্দর। চেষ্টা করুন, শিখে যাবেন। এই চরিত্রটা কার, কার এই চরিত্র? পিকুলিয়ার, পিকুলিয়ার পারহাপস ককলাস না, এইটা আপনি ভাবালেন, ভাবালেন ককলাসের কাছাকাছি। তো এখানে আরেকটা কথা বলা দরকার, তাহলে ককলাস থেকে আলাদা হয়ে যাবে। সেটা হচ্ছে বডি গঠন অনেক মজবুত, অনেক শক্তপোক্ত বডি গঠন, এবং সব সময় হাসি খুশি আনন্দ ফুর্তি খুশিতে থাকে, এবং প্রচুর কর্মঠ, প্রচুর কর্মঠ, অসুস্থ অবস্থাতেও তার মন বিগড়ায় না, অসুস্থ অবস্থাতেও মন বিগড়ায় না,
এগুলোও বলতে হচ্ছে। না বললে তো মেডিসিনের চরিত্রটা আলাদা হচ্ছে না। এরা অসুস্থতার সঙ্গে খুব সহজে দুর্বল হয় না। ডাক্তার সুশীল কর্মকার দেখেছেন, অটোমেটিক্যালি কম্পিউটারের মতো সামান্য এক দু কথা একটু ঘুরিয়ে দিলাম আর অমনি মেডিসিনটা চলে আসলো। ঠিক। তাহলে ককোলাস আর কফিয়ার মধ্যে এবার পার্থক্যটা আপনারা করবেন। আমি কফিয়া তো বলে দিলাম, এবার ককোলাসটা আপনারা বলবেন, কমেন্টে লিখবেন, আমি দেখব, না পারলেও সংশোধন করে দেব। যিনি লিখবেন তা তিনি যদি না পারেন তো আমি সংশোধন করে দেব, কিন্তু লিখবেন, চেষ্টা করুন। তো আজ কেমন লাগলো আপনাদের হোমিওপ্যাথিতে লক্ষণ পর্যালোচনা? ইহার গুরুত্ব অপরিসীম। একটি মেডিসিন নির্বাচন করার পূর্বে কেস চেকিং এর পরেই যা প্রধান কাজ তা হলো লক্ষণ পর্যালোচনা করে লক্ষণ বাছাই করা। এই লক্ষণ বাছাই করার পর হচ্ছে সদৃশ ঔষধ। লক্ষণ বাছাই যদি যথাযথ হয় তাহলে মেডিসিন অটোমেটিক্যালি চলে আসবে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো? এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আবার দেখে নিতে পারেন। যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিয়ে সহযোগিতা করবেন। আজকের আলোচনা কেমন লাগলো? আজকের আলোচনা কি আপনাদের মানে খুব গুরুত্বপূর্ণ ছিল, না একটি হেলাফেলা আলোচনা বলে মনে হয়, মানে ক্যাজুয়াল আলোচনা মনে হলো, নাকি অনেক ইম্পর্টেন্ট আলোচনা মনে হলো? ডাক্তার সুশীল কর্মকার, খুবই সুন্দর আলোচনা ছিল, থ্যাংক ইউ। ডাক্তার তানভীর মাহমুদ, অনেক ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ। ডাক্তার নুরুজ্জামান, খুব ভালো স্যার, থ্যাংক ইউ। আজকে আমার মনে হয় অনেক জিনিস ক্লিয়ার করতে পেরেছি। আমার আমার মনে হচ্ছে যদি না হয়ে থাকে তাহলে আপনারা বলবেন, তাহলে আরো কিছু, আরো আপনাদের কোথায় সমস্যা বলবেন, আমি ক্লিয়ার করে দেব। আমার মনে হচ্ছে আমি অনেক জিনিস ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু অসুবিধা মনে হয় বলবেন, আমি ক্লিয়ার করে দেব। মানে এই আলোচনার পরে আপনাদের মেটেরিয়া মেডিকা পড়তে অনেক সুবিধা হবে, রেপার্টরি পড়তে, মেটেরিয়া মেডিকা পড়তে অনেক সুবিধা হবে, এবং কেস চেকিং করতে রুগীর কোন দিকে নজর দেবেন সেগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন আজ এ পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।